হাই গাইস, আমি সুমন আর পডকাস্ট বেলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের পডকাস্টটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়ের উপর হতে চলেছে, কারণ আজকের পডকাস্টের আমাদের টপিক ফুটবল। ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সদের জন্য এই পডকাস্টটা, বা ইন্ডিয়ান ফুটবলকে যারা ক্রিটিসাইজ করে তাদের জন্য এই পডকাস্টটা। কারণ ইন্ডিয়ান ফুটবলকে ক্রিটিসাইজ করা অনেক সহজ, বাট মাঠের মধ্যে খেলে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করাটা খুবই একটা কঠিন ব্যাপার। আর এই সব বিষয়গুলোই কথা বলার জন্যে আমাদের আজকের পডকাস্টের গেস্টকে আমরা ডেকে নিয়েছি। আজকের পডকাস্টের আমাদের যে গেস্ট, সে শুধু ইন্ডিয়ান ফুটবল না, ইন্টারন্যাশনালিও ইন্ডিয়ান ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করেছে। আজকের পডকাস্টের আমাদের যিনি গেস্ট, সে বাংলার ফুটবলের, ইন্ডিয়ান ফুটবলের একটা অনেক বড় নাম। তার নাম হলো প্রণয় হালদার, যাকে তোমরা অনেকেই চেনো। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখবে এবং এনজয় করবে। সো ওয়েলকাম প্রণয় হালদার অন পডকাস্ট ওয়ালা। কেমন আছো দাদা? ভালো আছি। তোমাদের পডকাস্টওয়ালার প্রত্যেক মেম্বার্সকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ইনভিটেশন করার জন্য। থ্যাংক ইউ। এইটা আমাদের কর্তব্য দাদা। আজকে আমরা বেসিক্যালি যেই বিষয়টার উপর আলোচনা করতে চলেছি, ইন্ডিয়ান ফুটবল, যেটা একটা বলতে গেলে বড় একটা কোয়েশ্চেন মার্ক সবার কাছেই। কারণ আমরা কোনো সময় যদি দুটো স্টেপ এগোচ্ছি কোনো জায়গায়, আবার কিছুটা স্টেপ পিছাচ্ছি। প্লাস তোমার বিষয়ে আজকে আমরা অনেক কিছু জানবো, যেগুলো অনেকে জানে না, যেগুলো প্রণয় হালদারকে অ্যাজ এ ফুটবলার সবাই চেনে, বাট পার্সোনালি প্রণয় হালদার কেমন সেটা কেউ জানে না। আজকে সেই বিষয়গুলোই জানবো। তো সবার প্রথম তোমার কাছে আমার জানার যেটা থাকবে সেটা হলো, কীভাবে শুরু ফুটবল নিয়ে, মানে ফুটবলে ফিউচার করবে, এটা কীভাবে মাথায় আসলো? না দেখো, শুরুটা তো সবার ডিফারেন্ট টাইপের হয়। আমারও শুরু অ্যাকচুয়ালি আমরা স্পোর্টস ফ্যামিলি থেকে বিলং করি। আমার বাবা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কোচ ছিলেন প্রায় কম বেশি 30 বছরের ওপরে, 30-34 বছর। আগে লাটবাগানে থাকতাম, ব্যারাকপুরে লাটবাগানে কোয়ার্টারে। তো ওখানে প্রায় কম বেশি 7 থেকে 8টা 11 সাইড মাঠ আছে। এখন আরও 1-2টো মাঠ বেশি হয়েছে। তো আমার বাবার হাত ধরেই খেলা শুরু, এবং আমার দাদাও কলকাতা পুলিশে আছে, মোহনবাগানে খেলেছে। সুতরাং আমার ভালো মানে কম বেশি মনে আছে, আমার যখন 5-6 বছর বয়স তখন থেকে বাবা আমাদের মাঠে নিয়ে যেত, এবং সেখান থেকেই বলতে পারো আমাদের ফুটবলের হাতে খড়ি। তারপর তো বিভিন্নভাবে বিভিন্ন এগিয়েছে, এবং তোমার পডকাস্টের যত যাবে অবশ্যই বলবো। ওকে, মানে ছোটবেলা থেকে একটা স্ট্রিক্ট ফ্যামিলিতে বড় হওয়া নাকি? হ্যাঁ, স্ট্রিক্ট বলবো না। স্ট্রিক্ট কোন দিকে স্ট্রিক্ট, ডিসিপ্লিন ওয়াইজ স্ট্রিক্ট ছিল অবশ্যই। সেটা আমার ভবিষ্যতে অনেক কাজে লেগেছে। তুমি যদি একটা ডিসিপ্লিন লাইফে না নিয়ে আসতে পারো, তাহলে তুমি কোনোদিনও তোমার টার্গেট অ্যাচিভ করতে পারবে না। বিশেষ করে স্পোর্টস ফিল্ডে, যে কোনো স্পোর্টস, ফুটবল, ক্রিকেট, তোমার ব্যাডমিন্টন, লং টেনিস, যে কোনো স্পোর্টসে ডিসিপ্লিন মাস্ট। এবং সেটাই আমার বাবা ছোটোবেলা থেকে আমাদেরকে সেটাই শিখিয়েছে। এবং অন দ্য ফিল্ড, অফ দ্য ফিল্ড, তো টোটালটা আমরা ডিসিপ্লিন ফ্যামিলির মধ্যে বড় হয়েছি। এবং এইটা আমার ভবিষ্যতেও ক্যারি আউট করবে। ওকে, আচ্ছা, এমন একটা মানে কোন টাইমটা এসেছিল যেখানে তুমি বুঝতে পেরেছিলে যে এটা আমার টার্নিং পয়েন্ট হতে চলেছে? কারণ ফুটবল নয়, তুমি ছোটবেলা থেকে খেলা শুরু করেছো, বাবা প্রথম কোচ হিসেবেও তোমাকে শিখিয়েছে জিনিসগুলো। এমন তো লাইফে কোনো একটা টার্নিং পয়েন্ট ছিল যে এবার ফুটবলটাকেই আমি আমার কেরিয়ারে এগিয়ে নিয়ে যাবো? না দেখো, এখানে একটা ইন্টারেস্টিং স্টোরি আছে। ধরো 2005-এ আমি ফার্স্ট টাটা ফুটবল একাডেমিতে যাই। সেখানে স্পেশাল ক্যাম্পের মারফতে আমাকে সিলেক্ট করে। এবং তোমরা যদি ফুটবলের বিষয়ে জেনে থাকো, টাটা ফুটবল একাডেমি ওয়ান অফ দ্য বেস্ট ইন ইন্ডিয়া এবং এশিয়ার বলতে পারো। তো সেই 2005-এ আমার একাডেমির জার্নি শুরু, এবং 2005-এ আমি টাটা ফুটবল একাডেমির সিলেকশন পাই। এবং সেখান থেকে ঠিক দেড় বছরের মাথায় আমাকে ওখান থেকে রিলিজ করে দেয়। এটা আমি অনেক মিডিয়া মারফতে বলেছি যে আমার
প্রথম লাইফটা অনেক স্ট্রাগল ছিল খেলার দিকে, এবং সেখান থেকে যখন আমাকে বার করে দেয় ডিউ টু, এটা বলতে কোনো আমার দ্বিধা নেই, অস্বীকার করার জায়গা না, ডিউ টু ব্যাড পারফরমেন্সের জন্য, এবং তখনই আমার স্ট্রাইক করে যে আমাকে কিছু করতে হবে, আমাকে ফুটবল নিয়ে কিছু করতে হবে, কারণ ফুটবল ছাড়া আমার সেকেন্ড কোনো অপশান ছিল না। কারণ তুমি যদি দেখো, আমি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের স্টুডেন্ট, সেখানে আমার ব্যাগের মধ্যে বইয়ের থেকে বেশি আমার স্টাডস, আমার জার্সি, আমার প্যান্ট, সেগুলো বেশি ছিল, বেশি থাকতো বলতে পারো। কারণ আমি স্কুল থেকে ডাইরেক্ট মাঠে চলে যেতাম লাটবাগানেই, যেখানে আমাদের প্র্যাকটিস হতো। আমাদের একটা ফুটবল কোচিং ক্যাম্প আছে, মঙ্গল পাণ্ডে উদ্যান ফুটবল কোচিং সেন্টার, যেটা এখনও ক্যারি অন হচ্ছে। সেটা বাবার হাত থেকেই শুরু, বাবার হাত ধরেই শুরু। তো সেখানে চলে যেতাম। তো আমার ফুটবল ছাড়া আর সেকেন্ড কোনো অপশান ছিল না। তো ওই যেটা বললাম, যখন টাটা ফুটবল একাডেমি থেকে বাদ দিয়ে দেয়, সেই 7 দিন থেকে 10 দিন আমি ঘুমোতে পারিনি, প্রচুর কেঁদেছি। ওইটাই আমার টার্নিং পয়েন্ট বলতে পারো, যে আমাকে কিছু করতে হবে, আর করলে কোথায় করতে হবে, ফুটবলেই করতে হবে, সেকেন্ড কোনো অপশান নেই। তখন আমি ব্যাগ ট্যাগ প্যাক করে টাটা ফুটবল একাডেমি থেকে বাবার সাথে কথা বলে, মার সাথে কথা বলে বললো চলে আয়, কোনো অসুবিধা নেই। একটা সাপোর্ট ছিল। কলকাতায় এসে, মানে ব্যারাকপুরে এসে, যেহেতু আমি তোমাকে একটু আগে বললাম আমার বাবা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কোচ ছিল, তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের টিমের সাথে আমি তখন প্র্যাকটিস করা শুরু করি। আমার যেগুলো ভুল ভ্রান্তি হচ্ছিল টাটা ফুটবল, তখন কত সাল? তখন 2006, 6.5। তোমার বয়স তখন কত ছিল? আমার বয়স তখন ছিল ধরো ওই 13-14। মানে আমি খুবই ছোট ছিলাম তখন, 14 বছর ছিল, 14.5 বছর। তো তখন এসে প্র্যাকটিস শুরু করি, এবং তারপর আমার কলকাতায় ইস্ট বেঙ্গলে তখন আমি তো একদমই ছোটো, আন্ডার 16-17 ট্রায়ালে গেছিলাম। তো আমাকে ওখানে সিলেক্টও করেছিল, কিন্তু এই জার্নিটা, ব্যারাকপুর থেকে কলকাতার জার্নিটা তখন আমি নিয়ে উঠতে পারছিলাম না, কারণ অনেকটাই ছোট। তো বাবা ঠিক করে যে আমাকে কোনো একাডেমিতে পাঠালে সেখানে আরও ভালো, তোমার কি বলে, একাডেমিতে ডিসিপ্লিন লাই, যেটা তোমাকে একটু আগে বললাম, তোমার ফেসিলিটিস। তো তখন আমার বাবার পরিচিত একজন আছে, তুষারকান্তি মজুমদার। উনি এক্স আর্মি ফুটবলার, এবং উনি তখন মনমান একাডেমিতে কোচ ছিলেন। আমাদের ডাইরেক্টর ছিলেন স্যাম থাপা, এবং আমার ভালো মনে আছে রয় ব্যারাটো স্যার ছিলেন, যিনি পর্তুগালের। তো সেখানে ট্রায়ালে পাঠায় আমাকে, সেই ট্রায়ালে আমাকে চান্স দেয়, সুযোগ দেয়, এবং সেখান থেকে একটা মনে মনে নিজের মধ্যে একটা জেদ চলে আসে যে আমাকে কিছু করতে হবে, এবং আলটিমেটলি সবার আশীর্বাদে, বাবা মার আশীর্বাদে এই জায়গায় পৌঁছতে পেরেছি, এবং সবার আশীর্বাদে আশা করি ভবিষ্যতেও আরও ভালো খেলার চেষ্টা করব। ওকে, আচ্ছা, ব্যারাকপুরের সেই ছোট্ট ছেলেটা কলকাতার মাঠে গিয়ে আস্তে আস্তে দাপিয়ে বেড়ানো বলতে গেলে, সেই সময়টা তখন কেমন ফিলিংস হচ্ছিল, যে যেখান দিয়ে একটা সময় আমাকে টাটা একাডেমি থেকে বের করে দিয়েছিল ব্যাড পারফরমেন্সের জন্য, আজকে আমি কলকাতার এত বড় একটা নাম? না দেখো, আমি সবসময় হার্ডওয়ার্ক করতে ভালোবাসি, এবং তুমি যদি হার্ডওয়ার্ক করো যে কোনো প্রফেশনে, তোমাকে তোমার অ্যাচিভ যেটা টার্গেট সেটা 100% পূরণ হবে, এটুকু আমার বিশ্বাস, আমার এক্সপিরিয়েন্স তাই বলে। তো সুতরাং এবার আরেকটা ইন্টারেস্টিং ঘটনা আছে। মনমান একাডেমিতে আমি প্রায় আবার অলমোস্ট 1-1.5 বছর ছিলাম রয় ব্যারাটো স্যারের আন্ডারে। নিজেকে নিজে ইমপ্রুভ করার চেষ্টা করি, নিজের ভুলভ্রান্তি। তখন আমাকে রঞ্জন চৌধুরী স্যার আমাকে আরেকটা অপরচুনিটি দেয় টাটা ফুটবল একাডেমি ট্রায়ালের জন্য। তখন আমি 1.5 বছরে অনেকটাই এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি মনমান একাডেমি থেকে, বিভিন্ন টুর্নামেন্ট খেলে, ভালো কোচের আন্ডারে থেকে। তারপর ওখানে গিয়ে ভালো খেলি, এবং সেকেন্ড বারের জন্য আমাকে আবার টাটা ফুটবল একাডেমি থেকে নেয়, টাটা ফুটবল একাডেমিতে নেয়। তারপর সবার আশীর্বাদে আর ফিরে তাকাতে হয়নি, আমি নিজেকে নিজে হার্ডওয়ার্ক করে গেছি, ডে বাই ডে, এভরি সিঙ্গেল ডে আমি মানে, এবং আমাকে যে স্যাররা, রঞ্জন চৌধুরী স্যার, বিজয় কুমার,
তখন কার্লটন চ্যাপম্যান ছিলেন, তো আমাকেও অনেকভাবে সাহায্য করেছে যে কীভাবে কী তো ডেভেলপ, কোনটা আমার কোন কোন ড্রিলসটা আমার করলে সেটা ডেভেলপ হবে। তো সেখান থেকে আমাদের কি হতো টাটা ফুটবল একাডেমিতে, আমাদের টোটাল 4 to 5 ইয়ার্সের কোর্স হয়। একটা কোর্স বলতে তোমার মানে 4 বছর রেখে একটা ডেভেলপ করা হয়। তারপর ওখান থেকে তোমার বিভিন্ন মোহনবাগান, ইস্ট বেঙ্গল, আগে যেসব আই লিগের টিম থাকতো সেখানে ওরা মানে যে কোনো ক্লাব ওখান থেকে এনে প্লেয়ার সিলেকশন করে ওরা নিয়ে যেত। তো এটা একটা বিরাট অপরচুনিটি টাটা ফুটবল একাডেমির, এবং মানে ক্লাবেরও বিরাট অপরচুনিটি ছিল যে ভালো প্লেয়ার মানে নিয়ে তাদের ক্লাবে খেলানো। সেখান থেকে আমি টাটা ফুটবল একাডেমিতে নেক্সট টাইম গিয়ে আমি আন্ডার-19 ন্যাশনাল ফুটবল টিমে সুযোগ পাই, এবং আমার 19 ন্যাশনাল ফুটবল টিমের কোচ ছিলেন কলিন টোল। ওখানেও আমি আমার যেগুলো ভুলভ্রান্তি সেগুলো সবসময় আমি ইমপ্রুভ করার চেষ্টা করি। এখনও টিল নাও আমি প্রত্যেক ডে বাই ডে আমি ইমপ্রুভ করার চেষ্টা করি, কারণ ভালোর শেষ নেই। সেখান থেকে আমার ফার্স্ট প্রফেশনাল কেরিয়ার আন্ডার-19 ইন্ডিয়া টিম থেকে আমরা এএফসি কাপ কোয়ালিফাইং খেলি। তারপর আমি টিএফএ থেকে পাস আউট হই 2012। কিন্তু আমাদের কলিন টোল, আমাদের যে ব্যাচ, তাদেরকে টোটালটাই তুমি যদি আগের ফুটবল মানে দেখে থাকো আই লিগের, এখন তো আইএসএল টপ টায়ার, আগে আই লিগের পয়লা ন্যারোস বলে টিম ছিল, যেখানে প্রত্যেকটা আন্ডার-19 ন্যাশনাল টিম, আন্ডার-22 ন্যাশনাল টিমের প্লেয়াররা ওখানে মানে সই করতো। এটা একটা আমাদের জন্য বিরাট অপরচুনিটি, কারণ তুমি যদি টিএফএ থেকে ডাইরেক্ট মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান, কি ডেম্পো, কি চার্চিল ব্রাদার্স, সালগাওকার, যে আই লিগের টিম ছিল তখন, তো ডাইরেক্ট তুমি যদি সই করো সেখান থেকে সারভাইভ করাটা একটু ডিফিকাল্ট হয়, কারণ মানে সেই সব টিমে ধরো টপ লেভেলের ফুটবলার, টপ লেভেলের বিদেশি খেলে, এত বড় একটা ক্লাব। তো সুতরাং এটা আমাদের জন্য একটা বিরাট অপরচুনিটি ছিল পয়লা ন্যারোস। সেখানে আমরা 2 বছর থাকি আর্থার পাপাসের আন্ডারে, তনুময় স্যার ছিলেন। তো সেখান থেকে আমরা ফার্স্ট তুমি যদি বলতে পারো সেটাই আমার প্রফেশনাল পয়লা ন্যারোস। এবং তুমি যদি ক্লাব লেভেল দেখতে চাও, ক্লাবের আমার ডেম্পো 2013-14 সিজনে আমি ডেম্পোতে সই করি, এবং ডেম্পোর পর মোহনবাগান, তারপর তো আইএসএল, এফসি গোয়া, মুম্বাই সিটি, এটিকে, মোহনবাগান, এটিকে মোহনবাগান, তারপর এখন আমি জামশেদপুর এফসির সাথে যুক্ত। আসছি ওই বিষয়গুলোতে একের পর এক, যে কলকাতার মাঠে এখন পথ চলা শুরু হলো, যেই টিমটাতে মানে সবাই ফোকাস করে ইন্ডিয়ার, ধরো দুটো বড় রাইভেলরি যদি আমরা বলি, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, তুমি মেরুন জার্সি পরে যখন মাঠে নামছো, একসময় ইস্ট বেঙ্গলে আন্ডার-19-এ ট্রায়াল করতে গেছিলে, চান্স পাওনি, সেই দুঃখটা কোনো সময় নিয়ে নেমেছিলে যে ওই টিমটাতে চান্স পাইনি, আজকে ওর বিরুদ্ধে তার সবচেয়ে বড় রাইভেলরি টিমে আমি খেলছি? সেরকম কোনো, প্রথমত মানে ইস্ট বেঙ্গলে আমি ট্রায়াল দিইনি, আমি টিএফএতে ছিলাম। তো আমার প্রফেশনাল ফার্স্ট মোহনবাগান ক্লাব, এবং এখানে সবাই জানে আমাদের শুধু ইন্ডিয়াতে, কলকাতাতে না, ইন্ডিয়াতেও না, সারা এশিয়া বিশ্ব জুড়ে জানে আমাদের মোহনবাগান, ইস্ট বেঙ্গল এবং মোহামেডানের মানে ইতিহাস, তাদের ঐতিহ্য, তাদের লেগাসি। তো আমি খুবই লাকি যে আমি মোহনবাগান টিমের সদস্য ছিলাম, এবং আমি একজন ভালো কোচকে পেয়েছিলাম, আমাদের সঞ্জয় স্যার, ওনার আন্ডারে আমি খেলেছি 2 বছর। তো সেটা একটা আলাদা মেমোরিজ হয়ে থাকবে অবশ্যই। ডার্বির যে উত্তাপটা, ওটা কিভাবে ফেস করতে, মানে একটা জোয়ারতি ক্রীড়াঙ্গনে প্রচুর দর্শক, ঠিক আছে, ইস্ট বেঙ্গল মোহনবাগান চিল্লি হয়, হট্টগোল চলছে, তার মধ্যে নামছো খেলতে, এমন ক্লাবের হয়েই নামছো, তোমাকে জিততে হবে, মরিয়া চেষ্টা করে জিততে হবে। দেখো আমি হ্যাঁ, ডার্বি তো একটা আলাদা মাত্রা, আলাদা এনার্জি বলতে পারো। আমার ফার্স্ট ডার্বি আমার মনে আছে 2015-16 সিজনের সল্টলেক স্টেডিয়ামে, যেখানে কম বেশি 75-80,000 দর্শক হয়েছিল। তখন কিন্তু চেয়ার বাকেট সিস্টেম ছিল না, এটা আন্ডার-17 ওয়ার্ল্ড কাপের পর কিন্তু চেয়ার বাকেট সিস্টেমটা, হ্যাঁ, চেয়ারগুলো ওটা করে নতুন করে রিনোভেট করে। কিন্তু আমার মনে হয় আরও দর্শক ছিল। তো একদিকে আমরা সেই ম্যাচটা 1-1 ড্র করেছিলাম,
এবং আমরা প্রথম 1 গোলে হারছিলাম। রন্টি মার্টিন, মোস্ট প্রবাবলি রন্টি মার্টিনস ফার্স্ট গোল করেছিল, এবং আমরা যখন গোলটা ইকুয়ালি ড্র করি, গ্লেন বলে একটা আমাদের বিশ্বকাপার মনমান সই করেছিল, এবং সেটা একটা ডিফারেন্ট ফিলিং। আমি তো এখানে ভাষায় প্রকাশ করতে পারবো না। মাঠে আমি ছিলাম, মাঠে উপস্থিত ছিলাম, এবং আমি সেই ফিলটা আমি মানে এটা আমার জন্য একটা বিরাট মোমেন্ট বলতে পারো, আমার ফার্স্ট ডার্বি লাইফে। তো এটা একটা আমার স্মরণীয় হয়ে থাকবে। এক্সট্রা কোনো চাপ ছিল মানে খেলোয়াড় হিসাবে যে আমাকে বেস্ট দিতে হবে, এরকম একটা চাপ? দেখো, সবসময় তো একটা প্লেয়ার চায় যে নিজের খেলাকে ছাপিয়ে যাওয়ার, সব থেকে বেস্ট পারফর্মটা করা প্রত্যেক ম্যাচে। আমি তখন বলে না, আমি যবে থেকে আমার প্রফেশনাল ফুটবল কেরিয়ার শুরু করি কিংবা আগেও, আমি প্রত্যেক ম্যাচ, প্রত্যেক ইভেন্ট, প্রত্যেক প্র্যাকটিস সেশন আমি 100% দেওয়ার চেষ্টা করি, এবং আমি ম্যাচ জেতার চেষ্টা করি। আমি হারতে ভালোবাসি না, কিন্তু এটা ফুটবলের একটা পার্ট, স্পোর্টসের একটা পার্ট, হার জিত ড্র। একদম। এটাকে হেলদি ওয়েতে নিয়ে, যেগুলো ভুলভ্রান্তি সেগুলো আবার রেকটিফাই করে নতুন ম্যাচের জন্য নামতে হবে। সুতরাং সেটা ডিফারেন্ট একটা মেমোরি। তারপর মনমোহনের হয়ে ফেডারেশন কাপ, তারপরে এএফসি, আমরা এএফসি এশিয়ান কাপ, এএফসি কোয়ালিফাই আমরা খেলেছি। হংকংয়ের এগেনস্টে চায়নার একটা টিম ছিল, সিঙ্গাপুরের একটা টিম ছিল, ট্যাম্পাইন রোভার্স। শুধু একটা আলাদা মেমোরি সবসময় তো থেকে যাবে। আচ্ছা, এই করতে করতে তোমার পথ চলা যখন শুরু হচ্ছে, ইন্ডিয়া টিমের ডাক আসলো, প্রণয় হালদার ইন্ডিয়া টিমে খেলছে। ড্রেসিং রুমের মধ্যে সুনীল ছেত্রী, প্রণয় হালদার, আরও বড় বড় নাম। সেই সময় নিজেকে কিভাবে তৈরি করেছিলে যে আজকে আমি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছি? কারণ এতদিন তুমি একটা বাংলাতে বা ইন্ডিয়ারই সবচেয়ে বড় ক্লাবকে ধরো রিপ্রেজেন্ট করছো, বাট ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করা একটা আলাদা বাড়তি কোনো চাপ? না, সেরকম কোনো বিষয় নেই। ব্যাপারটা হচ্ছে 2014-তে আমি যখন আন্ডার-23 এশিয়ান গেমসে যাই, একটা এশিয়ান গেমস হয়, ঠিক আছে, একটা ভিলেজে, যেরকম তোমার কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমসও যেরকম বিভিন্ন এশিয়ার টিমগুলো পার্টিসিপেট করে, ঠিক আছে। তো এটা হচ্ছিল কোরিয়াতে, ইনচিয়নে। আমাদের কোচ ছিলেন উইম কোভার্সম্যান, এবং উনি সিনিয়র টিমের দায়িত্ব ছিলেন, অ্যাজ ওয়েল অ্যাজ আন্ডার-23 টিমেরও দায়িত্বে ছিলেন, মানে এশিয়ান গেমসে। ওটা আন্ডার-23 পাঠায়, সিনিয়র টিম পাঠায় না, খালি সিনিয়র টিমে 3 জন প্লেয়ার থাকতে পারে। সে সময় ছিল রবিন সিং, ফ্রান্সিসকো, এবং আমাদের সুনীল ছেত্রী। তখন কি হয়, তখন আমার ফার্স্ট ম্যাচে ইনজুরি হয়ে যায়, আমার লেফট এসিএল। সে সময় আমাকে উইম কোভার্সম্যান বলেছিল যে তুই ভালো পারফর্ম করছিস, তোকে আমি সিনিয়র ন্যাশনাল টিমে আমি ডাকতাম এশিয়ান কাপের, মানে এশিয়ান গেমসের পরেই, কিন্তু আলটিমেটলি তোর ইনজুরি হয়েছে, এখন তুই রিকভারি কর, অবশ্যই তোকে নেক্সট। তো তখন আমার একটু মনটা ভেঙে যায়, কারণ সবাই চায় যে সিনিয়র নেয়, আলটিমেটলি কিন্তু দিনের শেষে সবাই চায় যে আমাদের ভারতের জার্সি পরা, ভারত মাতার হয়ে খেলা, ইন্ডিয়া, এক্স্যাক্টলি, সবার সামনে। তো তখন একটু অবশ্যই মন, যেহেতু একটা এসিএল ইনজুরি, একটু মন ভেঙে যায়। কিন্তু অবশ্যই আমার সাপোর্ট ছিল, আমার ফ্যামিলির সাপোর্ট ছিল, বা আমার ছিল, দাদার ছিল, এবং ক্লাবের। তখন আমি ডেম্পোতে ছিলাম। তো আমি ডেম্পোতে ফিরে এসে টোটাল আমার এআইএফএ আমার পুরো দায়িত্ব নিয়ে, মানে আমাদের এআইএফএ মানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন পুরো দায়িত্ব নিয়ে আমার সার্জারি করাই, এবং আমি টোটাল রিহ্যাবটা করি ডেম্পোতে, ভেঙ্কি স্যারের আন্ডারে। এবং সেখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার, সেই বছর থেকে কিন্তু আইএসএল শুরু হয়, মানে ইন্ডিয়ান সুপার লিগ, 2014 থেকে। ফার্স্ট বছর আমি এফসি গোয়াতে সই করেছিলাম, কিন্তু আলটিমেটলি একটা ম্যাচ খেলতে পারিনি ডিউ টু পায়ে সার্জারি হয়েছিল। ধরো মোটামুটি কম বেশি আমার 7 মাস লেগেছে। সেই বছরটা একটু টাফ সিজন গেছিলো। তারপর নিজেকে রিকভারি করে, ভালো করে আরও প্র্যাকটিস করে, তার পরের বছর আমাকে যখন স্টিফেন কনস্টাইন আসে 2015 সালে, তখন আমাকে উনি ডাকে ফার্স্ট, যে সেই সময় আই লিগ দেখে আমাকে উনি সিলেক্ট করে সিনিয়র ইন্ডিয়া টিমে। হ্যাঁ, তো তারপর টিল ইগর স্টিমাচের সময় টিল কন্টিনিউ করেছি। আশা করি ভবিষ্যতেও কন্টিনিউ
চান্স পেলে অবশ্যই ভালো করে খেলার চেষ্টা করব। ওকে, আমাদের দেশের সবচেয়ে বড় খেলোয়াড়দের মধ্যে সুনীল ছেত্রী, তার লেজেন্ড, তার সাথে এখন ড্রেসিং রুম শেয়ার করেছিল। ওই মুহূর্তটা কেমন ছিল একটু যদি বলো, মানে কেমন মানুষটা সামনাসামনি? না, অফকোর্স লেজেন্ড তো বলতেই পারো, এবং কমিটমেন্ট আছে অন দ্য ফিল্ড, কমিটমেন্ট, ডেডিকেশন, ডিটারমিনেশন। হ্যাঁ, অবশ্যই শিখতে তো পেরেছি। ওর যে কমিটমেন্ট বলতে পারো ফুটবলে, প্রত্যেক প্র্যাকটিস সেশনে 100% দেয়, এবং অফ দ্য ফিল্ড যেটা একটু আগে তোমাকে বললাম যে ডিসিপ্লিন, সেটাই কিন্তু এখন প্রায় কম বেশি 40, এই বয়সেও কিন্তু হাই স্কোরার। সুতরাং অলওয়েজ রেসপেক্ট করি, তো এটাই। ওকে, আচ্ছা, ইন্ডিয়া টিমে যখন গেলে তখন কোনো সময় মনে হয়নি যে ইন্ডিয়া কেন ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারে না? না, সবারই তো একটা স্বপ্ন থাকে যে, বা সবারই মানে আমাদের ভারতের যে 140-150 কোটির দেশে সবারই একটা স্বপ্ন থাকে যে আমাদের ফুটবল টিম ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করবে। সবারই, আমি কোনো এতে বাদ নেই। কিন্তু কিছু কিছু জিনিস আছে আমাদেরকে, দেখো খালি মুখে বললেই তো হবে না যে ওয়ার্ল্ড কাপে কেন কোয়ালিফাই করে না, কী জন্য করে না, অনেক ক্রিটিসাইজ করে। তো আলটিমেটলি কিন্তু আমাদের সেগুলো করলে আমাদের রেজাল্ট কোনো দিনও আসবে না। কি করতে হবে সেটা নিয়ে অবশ্যই আলোচনা করা উচিত, সেটা নিয়ে আমাদের প্রিপারেশন নেওয়া উচিত। এবং কি করা উচিত, দেখো কী করা উচিত, ধরো আমাদের যেটা সবাই বলে একটা গ্রাসরুট মানে হচ্ছে তোমার যেরকম আমরা যখন ফার্স্ট টাটা ফুটবল একাডেমির হয়ে আমরা সিঙ্গাপুর যাই, সিঙ্গাপুরে ধরো আমি দেখি, ঠিক আমরা সাই হোস্টেলের ছিলাম, সিঙ্গাপুর স্পোর্টস সাই। তো আমি যখন ফ্রেশ সকালে ঘুম থেকে উঠি, দেখি বাচ্চা ছেলে, আর আন্ডার 6, আন্ডার 7, আন্ডার 8 আমাদের পাশেই মাঠ ছিল, দেখি প্র্যাকটিস করছে ওই মর্নিংয়ে। তখন অ্যারাউন্ড 6:30, 6টা বাজে। তো তাদের ডেডিকেশনটা দেখো, আমাদের সেই, এবং আমি যখন ইউএইতে যাই, কাতারে যাই, তো সেই সময় মানে তখন কিন্তু আমি দেখি বাচ্চাদের বেশি প্রায়োরিটি দেওয়া হয়, আন্ডার মানে এজ গ্রুপটা, মানে ছোটবেলা থেকেই ওরা ছোটবেলায় যে এক্স্যাক্টলি ছোটবেলায় তুমি যখন ছোটবেলায় একটা বাচ্চা ছেলেকে তুমি যখন একটা ওর মাইন্ডে দেবে যে এটা তোকে করা উচিত, ও তাড়াতাড়ি গ্র্যাব করবে সেটা তাড়াতাড়ি মাইন্ডে নেবে যে আমাকে কি করলে কি বেটার হতে পারো। তো আমি যখন কাতারে যাই, সেম। তো আলটিমেটলি আমাদের গ্রাসরুটটা ডেভেলপ করতে হবে। এখন এই আইএসএল আসার পর আমাদের গ্রাসরুট ডেভেলপমেন্ট অনেক কাজ হচ্ছে, আরও বেশি করে কাজ করতে হবে, কাজের তো শেষ নেই। আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে তোমাদের মিডিয়ার মারফতে আমি বলবো যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে এর জন্য এগিয়ে আসতে হবে, উদ্যোগ নিতে হবে, এবং সবাই আমি বলবো ছোটো ছোটো ক্যাম্প, যেরকম আমার ক্যাম্প আছে, ব্যারাকপুরেই ক্যাম্প আছে, মঙ্গল পাণ্ডে উদ্যান ফুটবল কোচিং সেন্টার। আমারও ছোটো বিভিন্ন এজের আছে, আন্ডার 8, আন্ডার 10, আন্ডার 13, আন্ডার 15, আন্ডার 17। আমি যতটা আমার সামর্থ্য আমি ততটা চেষ্টা করি, এবং যেহেতু ওটা পুলিশের আন্ডারে, মানে পুলিশের লাটবাগান হচ্ছে একটা পুলিশ এরিয়া, তো তার আন্ডারে তারাও বিভিন্নভাবে সাহায্য করে, মাঠটা মেন। তো আমি বলতে চাইবো তোমাদের মিডিয়ার মাধ্যমে যে যাতে আরও গ্রাসরুট ডেভেলপমেন্ট হিউজ করে হয়, প্রত্যেক ডিস্ট্রিক্টে বা প্রত্যেক জায়গায় যাতে এটা ছড়িয়ে দেওয়া যায়। আমাদের আলটিমেটলি গ্রাসরুট ডেভেলপমেন্ট করলেই 100% আমার বিশ্বাস। এবং আমাদের ট্যালেন্টের কম নেই। অনেকে বলে বাংলা থেকে ট্যালেন্ট হয় না, আমাদের বাঙালি ছেলেদের ট্যালেন্ট আমি মনে করি না কারোর থেকে কিছু কম, কারণ সন্তোষ ট্রফি বাংলায় চ্যাম্পিয়ন হয়েছে, এবং আমাদের একসময় বাংলার ছেলেরা দাপিয়ে বেড়াতো। সুতরাং ট্যালেন্ট কম না, সেই ট্যালেন্টকে আমাদের হ্যাঁ একটু সবাইকে একটু হার্ডওয়ার্ক করতে হবে। সেটা আমরা সবাই যদি করতে রাজি হই, বিভিন্ন গ্রাম থেকে, সেখান থেকে যাদের ধরো তাদের অ্যাকোমোডেশন নেই, তাদের তোমার প্রপার ফুড পাচ্ছে না, তারা কিন্তু এদিকে ভালো, যেহেতু গ্রামের ছেলেরা ওদের সকাল থেকেই পায়ে একটা ফুটবল পড়লেই সব মিলে দৌড়োয় একসাথে মাঠে, ওরা ফুটবলটা এনজয় করে। তো ওখান থেকে আমরা যদি ধরো ভালো ছেলে কালেকশন করে নিয়ে একাডেমিতে রেখে
বা তাদেরকে ভালো করে ট্রিটমেন্ট দিই, তাদেরকে ভালো করে বেসিকটা শেখাই ফুটবলে, আমি মনে করি আমরা কেন পারবো না, নাথিং ইজ ইম্পসিবল। মানে গ্রাসরুটটাই মেন, যে ওখান থেকে ছোটবেলা থেকে 100% বেসিকটা মেন। তোমার আলটিমেটলি তুমি যখন পড়াশোনা করো তখন তো তোমাকে ছোটোবেলা থেকে শেখায়। তুমি 10 বছর পর সেটা শেখো, আর 5 বছরে তুমি যখন একটা শেখো, তার অফকোর্স তার ডিফারেন্ট তো থাকবেই। তো বাইরের দেশে কি হয়, তোমার ইউরোপ কান্ট্রিতে, আমি যখন স্পেনে গেছিলাম তখন ওখানকার কান্ট্রিতে কিন্তু একদম ছোট ছোট বয়সে ওরা তোমার যে কোনো যে ধরো লং টেনিসে যেতে চায়, যে ধরো বাস্কেটবলে যেতে চায়, যে ফুটবলে যেতে চায়, তার চয়েস, অফকোর্স তার চয়েস, বাট সেই মানে ভালো ভালো নলেজেবল কোচ দিয়ে তাদেরকে বেসিকটা আরও ডেভেলপ করা হয়। মানে তুমি ইউরোপ কান্ট্রিতে দেখো, তুমি এশিয়ারই বিভিন্ন, জাপান থেকে, কাতার থেকে, সেই জন্য ওরা এগিয়ে আমাদের থেকে। ওকে, তুমি একটু আগে বলছিলে যে বাংলাতে ভালো ফুটবলের কমতি নেই। আমরা রিসেন্টলি একটা পডকাস্ট নিয়েছিলাম মোহাম্মদ রফিকের, তা সেখানে মোহাম্মদ রফিকদা বলেছিল যে এখন যারা ইস্ট বেঙ্গল, মোহনবাগান বা বাংলার যত বড় ক্লাবগুলো আছে, সেখানে যদি দেখো যে বাঙালি ফুটবলের থেকে বাইরের খেলোয়াড়রা বেশি, ওরা এই জিনিসটার আবেগটা ঠিক বুঝতে পারে না, যার ফলে হারার ফলেও সে হাসতে হাসতেই মাঠের বাইরে যাচ্ছে, বা সেই জিনিসটার মর্মটা দেয় না সেই জিনিসটা। এটা কি ঠিক? না, এটা দেখো, এটা আমি ঠিক বেঠিক বলতে পারবো না, তবে আমার আমার যদি মতামত তুমি জানতে চাও, অবশ্যই আমাদের একটা সেই ফিলিংস আছে, কারণ আমরা ছোটোবেলা থেকে মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডানের ম্যাচ থেকে আমরা বড় হয়েছি। আমাদের বাঙালির রক্তে সেটা আছে, বাঙালির ব্লাডে সেটা আছে, যে আমরা যেভাবে দেখব, আমরা যেভাবে ফিল করব, অন্যরা সেভাবে হয়তো তার ব্যাপারটা কেউ কেউ ফিলও করে, এই না যে অনেকে খেলেছে, বাইচুং ভুটিয়া খেলেছে, সে তো বাইরের অনেকে খেলেছে, কিন্তু আমাদের বাঙালির যে ফিলটা হয়তো একটু সবার থেকে একটু আলাদা হতে পারে, কারণ আমরা ছোটোবেলা থেকে ডার্বি দেখে বড় হয়েছি, মাঠে দেখে বড় হয়েছি। মাঠে আমি গেছিলাম, আমার ভালো মনে আছে, দেবজিৎ ঘোষ এক্স ইন্ডিয়া টিম ক্যাপ্টেন, মোহনবাগান, ইস্ট বেঙ্গল প্রত্যেকটা টিম খেলেছে, তো তার খেলার জন্য আমি মাঠে যেতাম। আমার ওয়ান অফ দ্য ফেভারিট প্লেয়ার বলতে পারো আমাদের মেহতাব হোসেন, তো আমি তাদের খেলা দেখে বড় হয়েছি, এবং মেহতাবদার সাথে লাস্ট 4-5 বছর এগেনস্টে খেলেছি, এবং ইন্ডিয়া টিমেও সাথেও খেলেছি। তো সুতরাং অবশ্যই একটা তো এটা বলতে পারো, একটু তো আমাদের বাঙালির যে হার জিত, আমরা যখন মোহনবাগান কিছু কিছু ম্যাচ যখন হেরেছি, তখন আমাদের ফিলটা ডিফারেন্ট ছিল। এবার এবার দেখো, এবার দু তরফেই আমি বলবো, বাঙালি প্লেয়ার এখন অনেকে বলছে নেই, আমাদের বাঙালি প্লেয়ারদেরও দায়িত্ব যে সেটাকে অ্যাচিভ করা, সেটার জন্য হার্ডওয়ার্ক করা। তুমি 1 লাখ টাকার দিকে না গিয়ে তুমি 1 কোটি টাকার দিকে যাওয়া। এখন সবাই বিভিন্ন এই যে তুমি 5 সাইড 7 সাইড বলো, তুমি ওখানে সবাই চলে যাচ্ছে খেপ খেলা। আমিও মানে 5 সাইড 7 সাইড খেলেছি, কিন্তু আমি যখন দেখেছি আমার টার্গেট হাইয়েস্ট লেভেলে, কিছু কিছু ম্যাচ অবশ্যই খেলেছে, এখানে অস্বীকার করার জায়গা নেই, 5 সাইড 7 সাইড, কিন্তু বাবা সেইভাবে খেলতে দিত না, কারণ বাবার থিঙ্কিং ছিল সবসময় টপ লেভেলে খেলার, সেই ক্ষেত্রে আমাকে অতটা অ্যালাউ করতো না, কিন্তু তবুও আমি খেলেছি, আমাদের ক্যাম্পের হয়ে খেলেছি। তো নিজের মধ্যেও একটা হাঙ্গার, একটা ক্ষুধার্ত কাজ করতে হবে, ঠিক আছে, যে আমি এই টার্গেটটা অ্যাচিভ করতে হবে। এবং আমাদের ওই বললাম যে আমাদের বাঙালি প্লেয়ারদের মধ্যে এটা আছে, ট্যালেন্ট আছে, সব কিছু আছে। যদি এই ফিল্ডটা নিয়ে আসতে পারে, তারা ডিসিপ্লিন লাইফ লিড করতে পারে, তারা যদি নিজের মধ্যে যে একটা ডিজায়ার, যে ডিটারমিনেশন, যে আমাকে ওই লেভেল খেলতেই হবে, তো আমাদের বাঙালি ফুটবলের থেকে, মানে বাংলার ছেলেদের থেকে আমি মনে করি না, পার্সোনালি আমি মনে করি না কেউ এগিয়ে। ওকে, আচ্ছা, আমরা যদি ব্যাক টু ইন্ডিয়ান ফুটবলে আসি, সেক্ষেত্রে আমাদের ইন্ডিয়ান ফুটবলে স্টার হতে এত টাইম লাগে কেন? মানে বিদেশের ফুটবলে আমরা যখন দেখছি, আমরা রাত জেগে জেগে বাইরের খেলা দেখি, কিন্তু ইন্ডিয়াতে যখন আমরা খেলা দেখছি, ইন্ডিয়ান খেলাগুলো, সেক্ষেত্রে সেই বড় নামের অভাবটা চলে আসে, কারণ দু একটা নাম বাদ দিয়ে বাকি সেরকম ভাবে অত বড় নাম ওঠে না। এইগুলো কেন হয়? না, এটা অত বড় নাম ওঠে না। এখন তোমার দেখো, ইন্ডিয়ান ফুটবল টিমে যারা খেলছে, ঠিক আছে, সবাই নিজের নিজের স্টেট থেকে। তুমি যাও এখন মিজোরামে, লাললিং জোয়ালা যে চাংতে, প্রত্যেকটা লোক চেনে, প্রত্যেকটা ইন্ডিয়ার ম্যাক্সিমাম যারা ফুটবল ফ্যান তারা চেনে।
তো দেখো এইবার আমাদের হচ্ছে কি বলতো, একটা মাঠের বাইরে থেকে আমরা ক্রিটিসাইজ করতে ভালোবাসি। আমি প্রত্যেক ফ্যানদের উদ্দেশ্যে বলবো, তোমরা মাঠে যাও, সাপোর্ট করো। বলার থাকলে মাঠে গিয়ে বলো। মাঠের বাইরে অনেকে, ধরো আজকে একজন হেরে যাচ্ছে, ইন্ডিয়ার টিম হেরে যাচ্ছে কি, বা আমাদের ক্লাব লেভেল হেরে যাচ্ছে, অনেক ক্রিটিসাইজ করে। ক্রিটিসাইজটা কিন্তু একটা বলে দিলে, তার পেছনে দেখো, তার পেছনে সে কতটা হার্ডওয়ার্ক করছে তার পেছনে। হ্যাঁ অবশ্যই কারোর মনে অবশ্যই যে ক্লাবকে সাপোর্ট করে, যে অবশ্যই আমাদের ইন্ডিয়ান ফুটবল টিমকে যে সাপোর্ট করে, যে যদি প্রপার সাপোর্টার হয়, সে মাঠে যাবে, প্রত্যেকটা ম্যাচ যাবে এবং তারা সাপোর্ট করবে। তারা যখন হারছে তাও সাপোর্ট করবে, যখন জিতছে তবুও সাপোর্ট করবে। এবং আমি আগেও বলেছি, মিডিয়ার দিয়ে দেখে থাকো, আলটিমেটলি কিন্তু ফ্যানরা না ছাড়া, সাপোর্টার্স না ছাড়া কোনো স্পোর্টসই চলতে পারে না। সাপোর্টার্স একটা আলাদা এনার্জি ক্রিয়েট করে। আমি একটা ছোট্ট ঘটনা বলছি, আমাদের জামশেদপুর এফসির, আমাদের এই বছর ম্যাক্সিমাম আমরা হোম ম্যাচ জিতেছি ডিউ টু আমাদের সাপোর্টার্সদের জন্য, ডিউ টু আমাদের, কারণ আমাদের আফটার 70 মিনিট 60 মিনিট, আফটার 60-70 মিনিট আমাদের একটা হিউজ বুস্ট আপ করে আমাদের সাপোর্টার্স, যে তাদের এই চিৎকার, তাদের স্ক্রিমিং মানে আমাদের একটা আলাদা করে এনার্জি যোগায়। তো সুতরাং সাপোর্টার্স মানে সবসময় পাশে থাকা উচিত, ক্রিটিসাইজ না করে। আশা করি, আমার বিশ্বাস আমরা পারবো। নাথিং ইজ আমি তোমাকে বললাম, না পারার কিছু নেই। কিছু কিছু টেকনিক্যালি আমাদের সাউন্ড হতে হবে, এটা করতে হবে, এটা ইমিডিয়েটলি শুরু করতে হবে, গ্রাসরুটের যে প্রোগ্রাম। আচ্ছা, তুমি সাপোর্টারদের কথা বলছিলে, কিছুদিন আগেও আমাদের ইন্ডিয়ান খেলার সময় আমাদের টিমের ক্যাপ্টেন সুনীল ছেত্রী নিজে সবাইকে বলছে যে দর্শকরা মাঠে আসুন, খেলা দেখুন, কারণ যতক্ষণ না দর্শক খেলা দেখতে আসে মাঠে, ততক্ষণ অবধি ইন্ডিয়ান ফুটবলের গ্রোথ সেরকমভাবে হবে না। এটা ওনার চিন্তা ভাবনা। তো ওই বিষয়টা তুমি কি বলছো? এটা ফুটবলে না, প্রত্যেক স্পোর্টসে সাপোর্টার্স না থাকলে কি খেলা হবে? আলটিমেটলি সাপোর্টার্স, তুমি প্রত্যেক ইউরোপ কান্ট্রি, ইপিএল যদি দেখে থাকো, ইংলিশ প্রিমিয়ার লিগ, প্রত্যেকটা টিমের 1 থেকে 20টা টিম আছে, 21টা টিম আছে, প্রত্যেকটা টিমের কিন্তু প্রত্যেক ম্যাচ সে হারলো জিতলো বটমে ফিনিশ করলো, প্রত্যেক ম্যাচ তারা যায় সাপোর্ট করার জন্য টিমকে, সে মন থেকে ভালোবাসে। সুতরাং আমাদেরও সেটা নিয়ে আসা উচিত, সাপোর্ট করা উচিত। হ্যাঁ, তুমি ফেস টু ফেস বলো, সামনাসামনি বলো, আলটিমেটলি পেছনে বলে আমাদের ডেভেলপও হবে না। আর ওই আমরা মানে ক্রিটিসাইজ করে করে আমরা পার হয়ে যাবো, আলটিমেটলি ডেভেলপমেন্ট হবে না। সুতরাং কাজ করতে হবে, কাজের জন্য এগিয়ে আসতে হবে, পজিটিভলি, নেগেটিভ না, পজিটিভ ওয়াইজ সবসময়। তো সাপোর্টার্স, বিনা সাপোর্টার্সের তো কিছু হয় না। আলটিমেটলি আমিও একজন ফুটবলের সাপোর্টার্স, আমিও কিন্তু তোমার ইন্ডিয়ার ম্যাচ থাকলে আমিও দেখতে যাই। সুতরাং আমাদেরকে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে, তাহলে আমাদের ফুটবল এগোবে, যে কোনো স্পোর্টস এগোবে। একদম। আচ্ছা, এবার যদি তোমার উপরে আমি আবার আসি, এখন প্রণয় হালদারের কেমন লাগে? এখন টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সব কিছু হয়ে গেছে, এখন নিজে প্রণয় হালদার এত বড় একটা ব্র্যান্ড, এখন এর ফিলিংসটা কেমন? হেল্প করার চেষ্টা করি যতটা আমার সামর্থ্য, হেল্প করার ইন দ্য সেন্স, যেহেতু আমি ফুটবল আমাকে সব কিছু দিয়েছে, যাই যেটুকু দিয়েছে, তো আমি সেটাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি। আমার ক্যাম্প আছে, আমি তোমাকে একটু আগে বললাম, মঙ্গল পান্ডে উদ্যান ফুটবল কোচিং সেন্টার, সেখানে আমার কম বেশি 100-150খানা ছোটো ছোটো বাচ্চা আছে, 150-এর ওপর। তো সেখানে আমি কিন্তু সেখান থেকে 1 টাকা কালেক্ট করি না। আমার যেটুকু দরকার সেটুকু আমি নিজে, যে কোনো ইকুইপমেন্ট বলো, সব কিছু আমি বেয়ার করি। তো সুতরাং চেষ্টা করি যাতে ফুটবলটা ডেভেলপ হোক, কারণ ফুটবলই তো আমাকে সব কিছু দিয়েছে। এবং আমার বিশ্বাস আমার ক্যাম্প থেকে এবং সব লোকাল ছেলেদের নিয়ে, ব্যারাকপুরের ম্যাক্সিমাম 90% ব্যারাকপুরে, যে যাতে আমাদের ব্যারাকপুর এখান থেকে কেউ আইএসএল খেলুক, টপ টায়ার লিগ খেলুক, এবং মানে দিনের শেষে ভারতের জার্সি পরে খেলুক। সেই হার্ডওয়ার্কটা আমার, যতদিন আমি বেঁচে থাকবো সেই হার্ডওয়ার্কটা কিন্তু আমি চালিয়ে যাব, সেই চেষ্টাটা চালিয়ে যাব। এবং সেটা আমি বাবার জন্যই পেয়েছি, আমার বাবাও সেম চেত, এবং আমাদের ক্যাম্প থেকে
বহু প্লেয়ার ওয়েস্ট বেঙ্গল পুলিশে জব পেয়েছে, টাটা ফুটবল একাডেমিতে এখন আছে 2টো প্লেয়ার, বিভিন্ন কলকাতা লিগে খেলছে। সুতরাং এই চেষ্টা চালিয়ে যাবো পজিটিভলি। একদম, এইগুলো করলেই আস্তে আস্তে ইন্ডিয়ান ফুটবলটাও গ্রো করবে ভালো মতন। ওকে, এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি যে এত একটা স্ট্রিক্ট ফ্যামিলি থেকে যখন শুরু করেছিলে, বাবা পুলিশ, দাদা পুলিশ, সবাই ওই জনের রয়েছে, সেক্ষেত্রে প্রণয় হালদারের লাভ লাইফটা কেমন ছিল ওটা সবাই জানতে চায়। স্ট্রিক্ট ফ্যামিলি, দেখো স্ট্রিক্ট ফ্যামিলি বলবো না, আমি আগেও বলেছি ডিসিপ্লিন। বাবা এটা একটা ভবিষ্যতে একটা বিশাল ফিউচারে কাজ করেছে আমার প্লেয়ার লাইফে। হ্যাঁ দেখো ওটা ডিফারেন্ট। আমার ওয়াইফও ব্যাডমিন্টন খেলতো, ঠিক আছে, ও স্পোর্টস থেকে কিন্তু আস্তে আস্তে ও ছেড়ে দেয় এবং খেলার জগৎ থেকেই পরিচয়। হ্যাঁ, খেলার জগৎ থেকেই পরিচয় এবং এখন আমার মেয়ে হয়েছে এবং আলটিমেটলি সবাই একসাথে ভেরি হ্যাপি। ফ্যামিলিকে কি এখন ঠিকঠাকভাবে টাইমটা দিতে পারো? কারণ খেলার সময় তোমাদের সিজনে সবসময় বাইরে বাইরে থাকতে হয়, সেক্ষেত্রে ফ্যামিলিকে টাইম দেওয়া একটা ম্যাটার করে না। এটাই তো আমার প্রফেশন, এখান থেকেই তো আমার সব কিছু, আমার যা হয়েছে সব কিছু আমার ফুটবল থেকে। সুতরাং ফুটবল ছাড়া তো আমার সেকেন্ড অপশান আগেও ছিল না, এখনও নেই। ফুটবলকে ভালোবাসি এবং হ্যাঁ ফ্যামিলি তো আছেই, ফ্যামিলি তো সবসময় আমার সাপোর্ট, ফ্যামিলি তো ফার্স্ট প্রায়োরিটি বলতে পারো। কিন্তু এই যে আমাদের 10 মাস লিগ চলে প্রায় কম বেশি, 9 to 10 মান্থ, তো সেই জন্য বাড়িতে কম বেশি আসা হয় এবং যেটুকু আমি গ্যাপ পাই, যেটুকু আমি আমাদের খেলা থাকে না, সেটুকু আমি ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করি। ওকে প্রণয়দা, আমরা পডকাস্টের লাস্ট পর্যায়ের দিকে চলে এসেছি। এখানে আমাদের একটা কমন কোয়েশ্চেন থাকে যে তুমি ভগবানে কতটা বিশ্বাস করো, আধ্যাত্মিক কতটা? আমি উইল পাওয়ারে বিশ্বাস করি, কারণ বলতে পারো আমি যে জায়গায় আছি আমার 70 to 80% আমার উইল পাওয়ার এই জায়গায় নিয়ে এসছে। আমার না ছাড়ার মানসিকতা, আমি হারতে ভালোবাসি না, হারতে শিখিনি। এবং আমি মাকে, যখন আমি খেলতে যাই মাকে ফোন করে যাই, বাবাকে ফোন করে যাই, তাদের আশীর্বাদ নিয়ে যাই। তো আমি উইল পাওয়ারকে বিশ্বাস করি। হ্যাঁ, আমি যাকে বিশ্বাস করি সেটা আমার মনে থাকলে আমি মনে করি বেটার। ওকে, থ্যাংক ইউ দাদা। তো এবার আমরা একটা র্যাপিড ফায়ার খেলবো, যেখানে 5টা কোয়েশ্চেন থাকবে, তোমাকে 5টা কোয়েশ্চেন উত্তর ফটাফট করে দিতে হবে। তো শুরু করছি আমাদের র্যাপিড ফায়ার রাউন্ড। সবার প্রথমে সন্দেশ ঝিঙ্গা নাকি প্রণয় হালদার? না, আমি তো নিজেই বলবো অফকোর্স প্রণয় হালদার। ওকে, ফেভারিট আইএসএল টিম? ট্রিকি কোশ্চেন। ফেভারিট বলবো, আমি যেহেতু এখন জামশেদপুরে আছি, আমি জামশেদপুরের হয়ে আমি যখনই নামবো আমি 100% দিতে চাই এবং জামশেদপুর এফসি। ওকে, যেহেতু এখন রয়েছে। ওকে, রোনাল্ডো, মেসি নাকি সুনীল ছেত্রী? বুঝলাম না, তুমি কার সাথে কম্পেয়ার করছো? মানে তিনজনের মধ্যে? না, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, মেসি ইজ ডিফারেন্ট। তুমি সুনীল ছেত্রীকে রেসপেক্ট করি, কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, মেসি তো ডিফারেন্ট লেভেল ওরা। তো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ওকে, ফুটবলার যদি না হতে কি হতে? না, ফুটবল ছাড়া আমার কোনো সেকেন্ড অপশন ছিল না। ফুটবলকে আমি যখন প্রায়োরিটি দিয়েছি, আমার ফুটবলই সব। ইস্ট বেঙ্গল, মোহনবাগান নাকি মোহামেডান? মোহনবাগান অলওয়েজ। থ্যাংক ইউ সো মাচ প্রণয়দা, আমাদের এতক্ষণ টাইম দেওয়ার জন্য, আমাদের পডকাস্টে আসার জন্য। তোমার আমাদের সাথে কথা বলে কেমন লাগে? না, খুবই ভালো, এবং তোমাদের গোটা টিমকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। ভালো কাজ করো, এগিয়ে যাও, সবসময় এটাই প্রে করবো। থ্যাংক ইউ সো মাচ দাদা আমাদের পডকাস্টে আবারও তোমাকে আসার জন্য। তো বন্ধুরা, আজকের মতন পডকাস্ট আমাদের এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে নেক্সট পডকাস্টে। ততক্ষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও, এবং তোমরা অনেকেই আছে ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আজকের মতন বাই।